হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজ পড়াবো কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি। এটি একটি কবিতার অংশ। কবিতাটির নাম সাম্যবাদী। সেই সাম্যবাদী কবিতার অনেকগুলি পাঠ, অনেকগুলি নাম চিহ্নিত কবিতা আছে একটি কবিতার মধ্যে। তার একটি কবিতা নারী। এছাড়াও অন্যান্য কবিতা আছে, যেমন বারাঙ্গনা, ঈশ্বর, মানুষ ইত্যাদি ইত্যাদি। আর কাব্যের নাম সর্বহারা। 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে সর্বহারা কাব্যটি। কবিতার নাম সাম্যবাদী, তার একটি পাঠ বা একটি অংশ নারী। দেখো, কবিতার নাম সাম্যবাদী, অর্থাৎ সাম্যের কথা, সমান অধিকারের কথা। আর কাব্যের নাম সর্বহারা, সমস্ত হারিয়েছে যারা, সর্বস্ব থেকে বিচ্যুত হয়েছে যারা, একেবারে সমাজের নিচু তলার মানুষ, যাদের আর কিছু নেই। সেই সর্বস্ব হারা মানুষদেরকে নিয়ে কবিতা লিখছেন নজরুল। তার একটি অংশ সাম্যবাদী, অর্থাৎ সমান অবস্থার জয়গান গাইছেন। শ্রেণী বিভক্ত সমাজে সবসময়ই তোমার শ্রেণী বিভাজন করে রাখা হয় নিচুতলার মানুষকে শোষণের জন্য, এবং শ্রেণী শত্রু শ্রেণী মিত্রের জন্ম দেওয়া হয় সেজন্য। একদল অপর দলকে শোষণ করে, ক্ষমতায়ন, দুর্বৃত্তায়ন এবং পাওয়ার বা ক্ষমতা শক্তি যার বেশি, সে দুর্বল মানুষকে শোষণ নিপীড়ন করে। এই আধিপত্যবাদী সমাজ ব্যবস্থা চিরকাল ধরেই আমাদের চলে আসছিল। তার বিরুদ্ধে নজরুল জীবনের জয়গান গেয়েছেন, মানুষের জয়গান গেয়েছেন এবং স্বাধীনতার জয়গান গেয়েছেন, বিদ্রোহের জয়গান গেয়েছেন। আমাদের যে সুপ্রাচীন ব্যবস্থা, আমাদের যে এতকালের ঐতিহ্য, ঐশ্বর্য, যা সংস্কারে, ধর্মীয় বেড়াজালে বন্দী, তার সমস্ত প্রাচীর নজরুল ভেঙে ফেলতে চেয়েছেন। সংস্কার, কুসংস্কার, শ্রেণী বিভাজন, পুরুষতান্ত্রিক অত্যাচার, দাসত্বের নিপীড়ন, পরাধীনতার শোষণ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা, সমস্ত মিলিয়ে বিংশ শতকের দ্বিতীয় তৃতীয় দশকে নজরুল তার বিদ্রোহের, প্রতিবাদের ধ্বজা উড়িয়েছেন। নজরুলের আগে, অনেক আগে, 19 শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি প্রবন্ধ লিখেছিলেন, তার নাম সাম্য, অর্থাৎ সমান অধিকারের কথা। সেই বঙ্কিমচন্দ্র সমাজের নিচু তলার মানুষদের নিয়ে কথা বলছেন, বঙ্গদেশের কৃষকদের নিয়ে কথা বলছেন, হাসিম শেখ, রমা কৈবর্তদের নিয়ে কথা বলছেন। বঙ্গদেশের কৃষক, গ্রাম বাংলার কৃষকরা বছরের পর বছর, দিনের পর দিন কিভাবে অত্যাচারিত হয়ে যাচ্ছে, তার একটা ডকুমেন্ট বঙ্কিমচন্দ্র তুলে ধরেছিলেন, যে কিভাবে তারা অত্যাচারিত হয়ে যাচ্ছেন। সেই শোষণ অত্যাচার কমেনি, বরঞ্চ বিংশ শতকে এসে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র শ্রেণী বৈষম্য বা আধিপত্যবাদী সমাজের শোষণ নয়, পুরুষ নারীর মধ্যেও শোষণ রয়েছে। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক। এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষ নিজেকে বস ভাবে, পুরুষ নিজেকে ক্ষমতার অধিকারী ভাবে, পুরুষ নিজেকে
পরিবারের প্রধান ভাবে এবং নারীকে সে সবসময়ই ক্ষমতা থেকে চ্যুত করতে চেয়েছে, বর্জিত করতে চেয়েছে, তাকে দিয়ে পরিশ্রম করিয়ে নিয়েছে, তার প্রকৃত মূল্য দেয়নি। যে কারণে তোমাদের আগে একটা বক্তব্য শুনতে বলেছি, তার কারণ এটাই যে বিংশ শতকে বিভিন্ন নারীবাদী আন্দোলনের মধ্য দিয়ে নারীরা নিজের অধিকার কিভাবে আদায় করছেন। কেট মিলেট, সিমন দা বোভায়ার, এইসব পাশ্চাত্য নারীবাদী তাত্ত্বিকরা ইউরোপে নিজের অধিকারের কথা, নিজের স্বতন্ত্র অবস্থানের কথা জানান দিয়েছেন। এবং এদের আগেই নজরুল তার কবিতায় নারীর অধিকারের কথা, নারীর সচেতনতার কথা, একটি সমাজ, একটি রাষ্ট্র এগিয়ে যায়, একটি সভ্যতা এগিয়ে যায় নারী পুরুষের যুগ্ম মিলনে, নারী পুরুষের মিলিত সহাবস্থানে। বিবেকানন্দ বলেছিলেন যে সমাজ তার নারীকে মূল্য দেয় না, তার নারীকে সম্মান জানায় না, সেই সমাজের, সেই সভ্যতার অগ্রগতি ঘটতে পারে না। একেবারে সত্য। অথচ আমরা পুরাণের যুগ থেকে, বেদের যুগ থেকে, মহাভারতের যুগ থেকে, রামায়ণের যুগ থেকে দেখে এসেছি নারীকেই বারবার পরীক্ষা দিতে হয়েছে, নারীকেই বারবার লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত হতে হয়েছে। আর সেই শোষণ করেছে পুরুষ। যে পুরুষ নারীকে ভালোবাসে, নারীকে ভোগ করে, যে পুরুষের কামনা বাসনা নারী ছাড়া চরিতার্থ হয় না, যে পুরুষের বংশ মর্যাদা নারী বহন করে চলে, যে পুরুষের বংশ পরম্পরায় সন্তানের যে আকাঙ্ক্ষা বা সন্তানের মধ্য দিয়ে বংশ রক্ষা করার যে উৎপাদন ব্যবস্থা, সেটা নারী বহন করে চলে, অথচ পুরুষ সেই নারীকেই বিচ্যুত করেছে, নারীকেই বর্জিত করেছে। শুধু তো পুরুষ নয়, সন্তানও মাতাকে বঞ্চিত করেছে, সন্তানও মাতাকে বলি দিয়েছে মহাভারতে। এই যে যুগের পর যুগ ধরে নারী শোষিত হয়ে আসছে, সেই শোষণ, যন্ত্রণা, নিপীড়নের জায়গা থেকে নজরুল এই কবিতা লিখছেন যে নারী আজ গর্জে উঠুক, নারী আজ নিজের অধিকার বুঝে নিক। যে নারী প্রেমের, যে নারী মাধুর্যের, যে নারী শৃঙ্খলের, যে নারী বন্দিত্বের পাঠশালায় অবরুদ্ধ হয়ে আছে, সেই নারী শৃঙ্খল ভেঙে ফেলুক, সেই নারী প্রেমের বদলে প্রতিবাদ করুক, সেই নারী কামনার বদলে বিদ্রোহ ঘোষণা করুক, সেই নারী শৃঙ্খলকে ভেঙে ফেলে অবরুদ্ধ বাসনাকে দুমড়ে মুচড়ে দিয়ে বাইরে এসে নিজের অধিকারের কথা ঘোষণা করুক। যে এই সমাজের অগ্রগতিতে, এই সমাজের বিকাশে, এই সমাজের আধুনিকতায় পুরুষের সঙ্গে নারীও পা মিলিয়ে এগিয়ে চলেছে। যে কোনো সমাজই একক অবস্থানে একক নারী বা একক পুরুষ দ্বারা তার অগ্রগতি ঘটা সম্ভব নয়, নারী পুরুষের যৌথ মিলনের ফলেই তা সম্ভব। এই যে যৌথ মিলনের ফলেই কিন্তু ঘটে আসছিল সমাজের অগ্রগতি। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ সেই অধিকারটা বা সেই সম্মানটা বা সেই প্রাপ্য মর্যাদাটা নারীকে দেয়নি। এইখান থেকে নজরুল এই কবিতাটি লিখছেন। কবিতাটি তোমাদের বোঝাচ্ছি, দেখো। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। নজরুল লিখছেন। আসলে নজরুল বারবারই সাম্যের কবি, স্বাধীনতার কবি, শোষণমুক্ত সমাজের
শৃঙ্খলকে তিনি ভেঙে দিয়েছেন। জাতপাত, শ্রেণী, দ্বন্দ্ব, ধর্মীয় সংস্কার সমস্তকে তিনি সমূলে উৎপাটন করতে চেয়েছেন। নজরুল বলছেন, আমি সাম্যের গান গাই, আমি সমান অধিকারের গান গাই, আমি স্বাধীনতার গান গাই, আমি মিলনের গান গাই। আমার চোখে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, আমার চোখে নারী পুরুষ সমান, আমার চোখে নারী পুরুষের অধিকার সমান, সামাজিক মূল্য সমান, সামাজিক সম্মানও সমান। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, এ কথা সত্য। যেটা বারবার বলছিলাম, একটি সভ্যতা এগিয়ে যায় নারী পুরুষের যুগপৎ সহাবস্থানে, এবং নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সভ্যতাকে, সমাজকে, পরিবারকে, গ্রামকে, নগরকে এগিয়ে নিয়ে যায়। পুরুষের পক্ষে একা সম্ভব নয়, নারীর পক্ষেও একা সম্ভব নয়। এজন্যই কবি বলছেন যে বিশ্বের যা কিছু মহান, বিশ্বের যা কিছু মূল্যবান, বিশ্বের যা কিছু কল্যাণকর, তা ঘটেছে নারী পুরুষের যুগপৎ সহাবস্থানে, নারী পুরুষের মিলিত বন্ধনে, মিলিত হাতে হাত রেখে লড়াইয়ে, সংগ্রামে, প্রতিবাদে, কর্মসংস্থানের মধ্য দিয়ে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। বিপরীত চিত্র। আগের দুই লাইনে বললেন কবি যে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, তার অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ সৃষ্টি করেছেন। পরের লাইনে পৃথিবীর যা কিছু পাপ তাপ, অপবিত্র, অকল্যাণকর, অমঙ্গলকর, ধ্বংস, সমস্ত জন্য দায়ী নারী পুরুষ উভয়ই। অর্থাৎ তিনি কিন্তু বিভাজন রাখছেন না যে পুরুষ শুধু কল্যাণকর, নারী অকল্যাণকর, পুরুষ শুধু মঙ্গলজনক, নারী অমঙ্গলজনক, বা পুরুষ শুধু মিলনের বার্তা, নারী শুধু ধ্বংসের বার্তা, তা কিন্তু নয়, বা বিপরীত অবস্থানও নয়। তার মতে মঙ্গলও ঘটেছে নারী পুরুষের যুগপৎ মিলনে, অমঙ্গলও ঘটেছে নারী পুরুষের যুগপৎ মিলনে। যা কিছু মহান সৃষ্টি, তারও দায়িত্ব নিয়েছে নারী পুরুষ, ধ্বংসেরও মূলে ছিল নারী পুরুষ। অর্থাৎ এই সমাজ নারীকে বিচ্যুত করে এগোতে পারে না, নারীকে ছাড়া সে তার অগ্রগতি ভাবতে পারে না, সে তার এগিয়ে চলা ভাবতে পারে না। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। বদলে যাচ্ছে কবিতার মানচিত্র। হ্যাঁ, বদলাতেই হবে, কারণ নজরুলের উদ্দেশ্য নারীর অধিকারের কথা ঘোষণা করা, নারীর আত্মচেতনার স্বরকে নতুনভাবে জানান দেওয়া। বিংশ শতক বদলে গেছে, সামন্ততান্ত্রিক যুগের অবসান ঘটে গেছে 19 শতকেই, এবং যে পুরুষতান্ত্রিক আধিপত্যবাদী সমাজ ব্যবস্থা, রক্ষণশীল সমাজ ব্যবস্থা ভেঙে গেছে 19 শতকেই। বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন করে দিয়েছেন, নারীরা নিজেদের অধিকারের কথা বলার চেষ্টা করছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দুর্গেশ নন্দিনীতেই আয়েশা ঘোষণা করে দিয়েছেন, এই বন্দি আমার পানেশ্বর, বা মধুসূদনের বীরাঙ্গনা কাব্য পড়লে তোমরা বুঝবে যে বীরাঙ্গনার প্রত্যেকটি নারী নিজের অধিকারের কথা ঘোষণা করেছে। প্রেমে, প্রতিবাদে, সম্মানে, কৃতজ্ঞতায় প্রত্যেকেই নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছে। বা বিংশ শতকের সূচনাতেই রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের বিনোদিনী সম্পর্কে বলা হচ্ছে, এ নারী খেলা করবার নয়, ইহাকে নিয়ে ঘর বাঁধা যায় না। অর্থাৎ বিনোদিনীকে নিয়ে ইয়ার্কি করা যাবে না, বিনোদিনীকে মূল্য দিতে হবে। বিনোদিনী শুধু প্রেমের নয়, খেলার নয়, বিনোদিনী ধ্বংসপ্রবণ, তোমাকে ধ্বংস করে দিতে হবে, তুমি সতর্ক থেকো। অর্থাৎ আর ইয়ার্কি নয়, ইয়ার্কির যুগ শেষ, পুরুষতান্ত্রিক আধিপত্যের যুগ শেষ। অথচ যেটা হয়েছে যে
পুরুষ চিরকালই নারীকে হেয় জ্ঞান করে এসেছে। আজও আমরা শুনতে পাই একটি শব্দ, মেয়ে ছেলে, হট তোমরা কিছু বোঝো না সোজো না, ইত্যাদি ইত্যাদি, মেয়েরা কম বোঝে, মেয়েদের বুদ্ধি কম, ইত্যাদি ইত্যাদি। আসলে পুরুষতান্ত্রিক আধিপত্যের সৃষ্ট এটা একটা ব্যারিকেড, একটা বন্দিশালা। এই সমস্ত উপমায়, এই সমস্ত রক্ষণশীল পদবিতে নারীকে তারা বন্দি করে রাখতে চায়। এতকাল হয়ে এসেছে, নজরুলের বক্তব্য, এবার বন্দিশালা ভাঙো, এবার রক্ষণশীলতার পুরুষতান্ত্রিক কারাগার ভেঙে ফেলো, নারী তুমি বাইরে এসো, নিজের অধিকারের কথা জানান দাও। বলছে নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান। বলছে নরককুণ্ড বলে তোমাকে কে নারী হেয় জ্ঞান করে? বলছে তারে বলো আদিপাপ নারী নহে, সে যে নর শয়তান। বলছে এই পৃথিবীর আদিপাপ, এই পৃথিবীর প্রথম পাপ করেছিল নারী নয়, সে পুরুষ, শয়তান সে। অথবা পাপ যে, শয়তান যে নারী নখে ক্লিপ সে, তাই সে নারী, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রখে। বদলে দিচ্ছেন কবিতার মানচিত্রকে। পরক্ষণে বলছেন যে এই পাপ করেছে সে ক্লিপ, সে জিন্ন, সে অন্যায়কারী। বলছে তার মধ্যে নারী পুরুষ দুজনেই মিলিত হয়ে আছে, একক নারী অবস্থানও নয়, একক পুরুষ অবস্থানও নয়। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। নারী শক্তির জয়গান গাইছেন, বলছেন এ বিশ্বে যত কিছু ফুল ফল, যত কিছু সৌন্দর্য, যত কিছু মাধুর্য, যত কিছু সৌরভ, সবই নারীর দান, সবই নারী দিয়েছে। রূপ রস মধু গন্ধ সুনির্মল, রূপ রস মধু গন্ধ, সৌরভ, সৌন্দর্য, প্রেম, পরিবার, সংসার, বন্ধন, ভালোবাসা, সবই নারী দিয়েছে। তাজমহলের পাথর দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। নারী পুরুষের ভালোবাসার জয়গান গাইছেন। শাহজাহান তার স্ত্রীকে স্মরণ করে রাখতে তাজমহল গড়ে তুলেছেন। বলছে তাজমহলের বাইরেটা শাহজাহান, এই স্থাপত্যটা গড়ে তুলেছে শাহজাহান, কিন্তু তাজমহলের অন্তরে কার জন্য তাজমহল গড়ে তুলেছিল শাহজাহান? তার স্ত্রীর জন্য। অন্তরে রয়েছে মমতাজ। এইরকম পৃথিবীর যুগপৎ মিলনে সভ্যতা এগিয়ে চলে এবং পৃথিবীর সমস্ত কাজের মধ্যেই নারী পুরুষের সামগ্রিক পরিসর রয়েছে। একা নারীর দ্বারা বা একা পুরুষের দ্বারা যে কোনো মহৎ কাজ করা সম্ভব নয়। আবার কেউই শুধুমাত্র এককভাবে দোষে দুষ্ট নয়, দুজনেই দায়ী। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। বলছে জ্ঞান বলো, পুণ্য বলো, গান বলো, শস্য শ্যামলা বলো, সবই লক্ষ্মী। এবং তোমরা দেখবে যে ভারতীয় যে পুরাণ, বাঙালির যে পুরাণ, হিন্দুর যে পুরাণ, সেখানে পুরুষের তুলনায় নারী দেবতার সংখ্যা বেশি। এবং যা কিছু তোমার শুভ, বেশিরভাগটাই নারীর নামে, নারীর ইচ্ছায়, নারীর আকাঙ্ক্ষায়। এবং শস্যকে যা আমাদের ক্ষুধার পিপাসা মেটায়, তার দেবী নারী, জ্ঞানের দেবীও, বিদ্যার দেবী নারী। বলছে যে তারপরে বলছে পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়ি বাহ। একটা বিষয় যে নজরুল কিন্তু এই কবিতায় নারী শক্তির জয়গান গাইতে পুরুষের কিন্তু অবমাননা করেননি। তিনি অবমাননা করেছেন পুরুষতন্ত্রের। যে পুরুষ মন্দ, যে পুরুষ রক্ষণশীল,
যে পুরুষতান্ত্রিক আধিপত্য নারীকে বন্দি করে রাখে সেই পুরুষের। যে পুরুষ লিবারাল, যে পুরুষ নারীকে স্বাধীনতা দিতে চায়, যে পুরুষ নারীকে মুক্ত করতে চায়, সেই পুরুষকে তিনি দোষারোপ করেননি। বলছে নারী পুরুষের মিলিত অবস্থান, দিনের কাজ করেছেন না পুরুষ, বলেছে পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ। দিবসের যে অন্ন, দিবসের যে পরিশ্রম, এই রোদে জলে ভিজে ক্ষুধারণ্য সেটা পুরুষ এনেছে। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। রাতের শান্তি, রাতের ক্ষুধা। আসলে পুরুষের তো ক্ষুধা দুই রকম, এক যৌন ক্ষুধা আর এক পেটের ক্ষুধা। দিনের বেলায় পেটের ক্ষুধা নিবারণ করেছে পুরুষ নিজে পরিশ্রম করে, রাতের বেলার যৌন ক্ষুধা মিটিয়েছে নারী। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ। পুরুষ এসেছে মুরুতিশা লয়ে, নারী যোগায় আছে মধু। যেটা বলছিলাম যে প্রত্যেকটি সফল পুরুষের পেছনে একজন করে নারী থাকেন। প্রত্যেকটি সফল পুরুষের অবদানের পেছনে প্রেরণা হিসেবে একজন করে নারী থেকে যান। নারীর প্রেরণা ছাড়া, নারীর ভালোবাসা ছাড়া, নারীর পুরুষকে শক্তি সঞ্চার ছাড়া পুরুষ কোনো দুঃসাহসিক কার্য করতে পারে না। সেজন্যই বলছেন কবি যে দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ। দিনের যে পুরুষের কাজ, সেই পুরুষের কাজে প্রেরণা জুগিয়েছে নারী, আর সেই নারী রাতে হয়ে গেছে বধূ, সেই নারী রাতে হয়েছে প্রেমিকা, সেই নারী রাতে হয়ে গেছে পুরুষের যৌন বাসনার ললনা। পুরুষ এসেছে মুরুতিশালয়ে, নারী যোগায়েছে মধু। দিনের পরিশ্রম করে, দিনের ক্লান্তি ঘোচাতে, দিনের জীর্ণতা ঘোচাতে পুরুষ নারীকে আলিঙ্গন দিয়েছে, আর নারীও তার ভালোবাসার শরীর, তার পবিত্র শরীর অকাতরে পুরুষকে দান করেছে কাজের প্রেরণা হিসেবে, তৃষ্ণার প্রেরণা হিসেবে, ক্লান্তি দূর করার পথ হিসাবে। অর্থাৎ পুরুষ তুমি যদি বাইরে কাজ করো, নারী কাজ করছে গৃহে অভ্যন্তরে। পুরুষের ক্লান্তি দূর করছে নারী, পুরুষের কাজে শক্তি যোগানো, শক্তি জাগরণের প্রেরণা সঞ্চার করছে নারী। অতএব নারীকে তুমি কোনোভাবে পিছিয়ে রাখতে পারো না। প্রাকৃতিক দিক থেকে, স্ট্রাকচারগত দিক থেকে বা জৈবিক দিক থেকে নারীর হয়তো শক্তিটা কম, পুরুষের শক্তিটা বেশি। এটা জৈবিক দিক থেকে, এটাতে আমাদের কিছু করার নেই, নারীরও কিছু করার নেই। কিন্তু নারীর যে শক্তি কম, সেটা সে পুষিয়ে দিয়েছে ভালোবাসা দিয়ে, প্রেরণা দিয়ে, আলিঙ্গন দিয়ে, মধু দিয়ে। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। যে নারী পুরুষের মিলিত অবস্থানে ফসল উৎপাদিত হয়, এবং আজও দেখবে যে এই ধান রোপা কাজগুলো বেশিরভাগরা নারীরাই করে, বা মাঠে নারীরাই বেশি কাজ করে। পুরুষ চালায় হাল নাঙল, শক্ত কাজটা করে, নারী ধান রোপণ করে এবং ধান কাটেও নারী। অন্তত যারা গ্রাম বাংলার ছাত্র, তাদের কাছে এই চিত্র একেবারে স্পষ্ট, এর আর ব্যাখ্যার প্রয়োজন নেই। তোমরা বুঝতেই পারবে, বা আমি যে সত্য বলছি তোমার সে ধারণা জন্মাবে যাদের বাড়ি গ্রাম বাংলায়। নারীরাই এই কাজগুলো করে। নরবাহে হাল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। নারী পুরুষের সামগ্রিক অবস্থানে, নারী পুরুষের মিলিত পরিশ্রমে, নারী পুরুষের মিলিত আকাঙ্ক্ষায় মাঠে সোনার ফসল ফলেছে। পুরুষ দিয়েছে হাল, পুরুষ টেনেছে হাল নাঙল, নারী ফসল রোপণ করেছে, নারী দিয়েছে জল, সেই জলে ফসল উৎপাদিত হয়েছে, এবং
ফসল মাড়াই করা, ঘরে তোলা, সবই নারী পুরুষের যুগপৎ মিলনে। অন্তত যারা ফসলের সঙ্গে জড়িত তারা দেখবে যে গ্রাম বাংলায় পুরুষ একা কাজ করে না, গৃহের নারীও কাজ করে এবং নারী পুরুষের সামগ্রিক প্রয়াসে তাই এগিয়ে চলে। শুধু তাই নয় কিন্তু, যে পুরুষ মাঠে কাজ করছে ঠিকই, কিন্তু আবার দেখা গেল নারী গৃহ থেকে ভাত রান্না করে সেই ভাতটা মাঠে নিয়ে গেছে, সে জমির কাজ করেনি, তবুও কিন্তু সেই কাজের অংশ হিসেবে নারীর অবদান রয়েছে, কারণ সে গৃহ থেকে ভাত রান্না করে মাঠে নিয়ে গেছে এবং সেই ভাত পুরুষ খাচ্ছে বলেই সে কাজের শক্তিটা পাচ্ছে। অতএব শুধুমাত্র কাজ না করলেও নারীকে দোষারোপ করা যেতে পারবে না, কারণ টোটাল সিস্টেমটা একটা বৃত্তের সঙ্গে অনেক বৃত্ত জড়িয়ে থাকে, সেই বহু বৃত্তকে দেখা যায় না। অর্থনীতির ভাষায় বলা হয় যে পরিশ্রম করলে অর্থ উপার্জন হয়, সেটাই হচ্ছে তোমার শ্রম। এক্ষেত্রে পুরুষ জমিতে পরিশ্রম করছে, সেটা শ্রম, আর কারণ সেটা বিক্রি করে অর্থ হবে। আর নারী যে বাড়িতে পরিশ্রম করলো তার বিনিময়ে কিন্তু অর্থ হবে না, এটাকে যদি তুমি শ্রম না ধরো তাহলে ভুল হবে। অর্থনীতির পরিভাষাকে বাদ দিয়ে তোমাকে দেখতে হবে যে একটা বৃত্তের মধ্যে সকলে মিলিত হয়ে সভ্যতা এগিয়ে চলে। নারী যদি তার খাদ্য সংস্থানটা রান্না করা ভাত বা ভাত রান্না করে না নিয়ে যেত, পুরুষ কিন্তু ওই কাজটা করতে পারতো না। পুরুষকে ফিরে এসে যদি রান্না করে ভাত খেয়ে আবার যেতে হতো, অনেকটা সময় ব্যয় হতো। সেই ব্যয়টা সময়টা বাঁচাচ্ছে নারী, অর্থাৎ তোমার কাজের অংশ হিসেবে নারীকেও মূল্য দিতে হবে। স্বর্ণ রৌপ্যভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। বলছে এই যে সোনা রূপা তামা পিতল ব্রোঞ্জ হিরে যা আছে তা নারীর গায়ে উঠেই, নারীর শরীরে উঠেই, নারীর হাতে পায়ে গলায় উঠেই তা অলঙ্কার হিসেবে চিহ্নিত হয়েছে। নারী যদি না পড়তো তাহলে এইসব অলঙ্কারের মূল্য থাকতো না। তুমি নিজেই ভেবে দেখো, তোমরা নিজেরাই ভেবে দেখো, আজকের বাজারে যে এত সোনার দোকান, তাতে এত ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেই দোকানের কাস্টমারকে 90%-90%-র বেশি নারী। এবং নারী যদি না থাকতো এই এত বড় একটা বৃহৎ বাণিজ্য কিন্তু চলতো না। এবং অর্থনীতির বিকাশে নারী কিন্তু এইভাবে সাহায্য করছে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। পৃথিবীর সমস্ত সাহিত্যের, পৃথিবীর সমস্ত শিল্পের, পৃথিবীর সমস্ত আর্টের, ছবির প্রেরণা নারী। নারী রূপচিত্র, নারীর প্রেম, নারীর বিরহ, নারীর ছলনা, নারীর জটিলতা, নারীর কুহক বাস্তবতা, নারীর লাবণ্য, সমস্ত সাহিত্যের, সমস্ত শিল্পেরই প্রেরণা। এবং সমস্ত শিল্প সৃষ্টির পেছনে, সমস্ত শিল্পের মধ্যেই নারী কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। দাঁড়াও, তারপরে বলছে নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের, মহাশিশু তিলে তিলে। বলছেন যে এই সন্তান জন্মের ক্ষেত্রেও নারী পুরুষের মিলিত প্রয়াস। নারী একা সন্তান জন্ম দিতে পারে না, পুরুষও পারে না। পুরুষ দেয় বীজ, নারী তা গর্ভে ধারণ করে। এই নারী পুরুষের মিলিত প্রয়াসে মানব শিশুর জন্ম নেয়, অর্থাৎ শিশুর জন্মের ক্ষেত্রেও নারী পুরুষেরই মিলিত প্রয়াস বর্তমান। তারপরে বলছে জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। বলছে জগতের যত জয়, যত বিদ্রোহ, প্রতিবাদ, জগতের যত শৃঙ্খলা, যত আত্মত্যাগ, যত সাফল্য, বলছে তার পেছনে নারী, বধূ, মহিলা, প্রেমিক সকলেরই অবদান রয়েছে।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। প্রথম 2 লাইনে বললেন যে জগতের সমস্ত সাফল্য জয়ের পেছনে নারীর, বধূর, প্রেমিকার অবদান রয়েছে, একথা সত্য। কিন্তু ভারতীয় যে ইতিহাস বা বিশ্বের যে ইতিহাস, সেই ইতিহাসে শুধুমাত্র পুরুষের কথা লেখা থাকে, সেই ইতিহাসে নারীর কথা লেখা নেই। এবং তোমরা দেখবে আমাদের যে ইতিহাস বা যে ইতিহাস তোমরা পড়ে এসেছো, সেখানে নারীদের কথা তেমন লেখা নেই। অর্থাৎ ইতিহাসও একপাক্ষিক, ইতিহাসও পুরুষতান্ত্রিক প্রতিনিধি দ্বারা পরিচালিত। এবং সেই এই যে বয়ানকে, এই যে সরণিকে তারা কিন্তু ভেঙে ফেলেছিলেন। কেট মিলেট, সিমন দ্য বোভায়ার, আমাদের গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, এরা ভেঙে ফেলেছিলেন যে নারীর আত্মস্বর, নারীর সচেতন স্বর এবং নারীর নিজস্ব আত্মবলয়ের উন্মোচন ঘটাতে চেয়েছিলেন। এবং নারীর যে প্রেম, নারীর আকাঙ্ক্ষা, নারীর কর্মজীবন, নারীর স্বাধীনতা, নারীর নিজস্ব কক্ষ, এরা নিয়ে কথা বলেছিলেন যে নারীর আত্মচেতনা কিভাবে জাগরিত হবে। কেননা পুরুষতান্ত্রিক সমাজ বারবারই নারীকে পরাজিত করে রেখেছে, নারীকে আড়ালে রেখেছে। সাফল্যের মূলে নারী পুরুষ দুজনই, কিন্তু সাফল্যের যখন ইতিহাস লেখা হচ্ছে তখন নারীকে আর প্রাধান্য দেওয়া হচ্ছে না, নারীকে মুছে দেওয়া হচ্ছে। এই যে পুরুষতান্ত্রিক আধিপত্য বা শ্রেণী বিভাজিত সমাজে নারীকে নিপীড়ন করে রাখা, এর বিরুদ্ধে নজরুল কবিতা লিখছেন। বলছে এইভাবে সভ্যতা এগিয়ে যেতে পারে না। সভ্যতা, তুমি যদি তোমার অগ্রগতি চাও, তুমি তার নারীকে মূল্য দাও, তুমি তোমার নারীকে স্বাধীনতা দাও, তুমি তোমার নারীকে এগিয়ে নিয়ে যাও। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। এই যে বীর, এই যে আত্মবলিদান পুরুষের, এই যে পুরুষের ত্যাগ তিতিক্ষা, এই যে পুরুষের সৈনিক হয়ে যাওয়া, এই যে পুরুষের সর্বস্ব বিসর্জন, এর পিছনে প্রেরণা হিসেবে আছে নারী, মাতা, কন্যা। মাতা তার সন্তানকে দেশের সেবায় উৎসর্গ করেছেন, স্ত্রী তার স্বামীকে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে, দেশের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে স্বামীকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছেন হাসতে হাসতে। কিন্তু সেই যুদ্ধের যে ইতিহাস লেখা হয়েছে, সেখানে শুধুমাত্র সেই সৈনিকের নাম লেখা, সেই বীরের নাম লেখা, তার বীরত্বের পেছনে যে প্রেরণা হিসেবে নারীটি ছিল তার নাম লেখা নেই। এই যে একপাক্ষিক ইতিহাস, এই একপাক্ষিক ইতিহাসকে নজরুল ভেঙে ফেলতে চেয়েছেন যে হে পুরুষ, হে পুরুষতান্ত্রিক সমাজ, হে আধিপত্যবাদী সমাজ, তুমি তোমার গৃহের নারীকে, তুমি তোমার প্রেরণাস্বরূপ নারীকে মূল্য দাও, না হলে তোমার একক অবস্থান অনেকটাই নড়বড়ে। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বলছে কোনো কালেই পুরুষ একা জয়ী হয়নি, কোনো কালেই পুরুষের পক্ষে একা জয়ী হওয়া সম্ভব ছিল না। তার প্রেরণা, তার শক্তি, তার আকাঙ্ক্ষা, পুরুষের ইচ্ছা কামনা, সবই জুগিয়েছে নারী, সবই সৃষ্টি করেছে নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। বলছে রাজা রাজ্য শাসন করে, রাজা অত্যাচার করে, ট্যাক্স তোলে, খাজনা নেয়, কিন্তু রানীর দরদে, রানীর আন্তরিকতায়, রানীর স্নেহ ভালোবাসায়, রানীর প্রজা পালনে, প্রজার প্রতি আন্তরিকতা, মর্মকাতরতা, স্নেহ ভালোবাসায় এবং প্রীতিতে রাজার সমস্ত গ্লানি মুছে গেছে। অর্থাৎ রাজা যে অত্যাচারী, রাজা যে প্রজাশোষক, সেই ইতিবৃত্ত ভুলে গেছে রানীর
প্রজাদের প্রতি স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, মর্মকাতরতায়। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ। বলছে পুরুষ সর্বদাই পাষাণ্ড, পুরুষের হৃদয় সর্বদাই কঠিন, পুরুষের হৃদয় সর্বদাই জটিল, সেখানে স্নেহ, ভালোবাসা, প্রীতির অংশ কম। এই যে পুরুষ পাষাণ্ড, বলছে স্নেহ ভালোবাসা কম পুরুষের হৃদয়ে। বলছে নারী তার নিজের স্নেহ ভালোবাসা দিয়ে, তার আন্তরিকতা দিয়ে, তার হৃদয় দিয়ে পুরুষের হৃদয়কে ঋদ্ধ করেছে, পুরুষের হৃদয়কে উন্মুক্ত করেছে, পাষাণ্ড থেকে পাষাণহীনতায় পর্যবসিত করেছে। নারী না থাকলে পুরুষ আরো হিংস্র হয়ে যেত, আরো পশুত্ব প্রাপ্ত হতো। নারী সেই পশুত্ব প্রাপ্তি থেকে, হিংসতা থেকে বাঁচিয়েছে পুরুষকে। ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব, বরষে বরষে যাদের স্মরণ করি মোরা উৎসব, খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা, লবকুশে বনে তেজিয়াছে রাম, পালন করিয়াছে সীতা। পুরুষ জন্ম দিয়েই খালাস, পুরুষ কোনোদিন সন্তান প্রতিপালন করেনি, সন্তান প্রতিপালন করেছে মাতা। রবীন্দ্রনাথ এই সত্য বুঝেছিল যে নারী যদি গৃহস্থ না হতো, সংসারী না হতো, এই শিশু মানুষ হতো না। এবং তোমরা দেখবে যারা ছোটবেলা থেকেই মাতাকে হারান, তাদের জীবন কেমন এলোমেলো, সুশৃঙ্খল নয়। কবি চলে যাচ্ছেন পুরাণের প্রসঙ্গে। রামের সন্তান লবকুশ, রাম সন্তান জন্ম দিয়েই লাপাতা, তাকে স্নেহ, প্রীতি, ভালোবাসায় বড় করে তুলছেন সীতা। নারী সে শেখালো শিশু পুরুষের স্নেহ, প্রেম, দয়া, মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। স্বামীহীন অবস্থায় সীতা নারীরও দায়িত্ব পালন করেছে, পুরুষেরও দায়িত্ব পালন করেছে। সীতা জননীরও দায়িত্ব পালন করেছে, সীতা পিতারও দায়িত্ব পালন করেছে। স্নেহ, প্রেম, যুদ্ধবিদ্যা এবং আন্তরিকতা সমস্ত দিয়ে এই দুই শিশু সন্তানকে মানুষ করে তুলেছে। অদ্ভুত রূপে পুরুষ করিল যে সে ঋণ শোধ, বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীর যিনি কাটেন হানি কুঠার। অথচ পিতৃহীনতায় যে সীতা সন্তানদের মানুষ করেছিলেন, অথচ বিপরীত চিত্র দেখা যাবে মহাভারতে পরশুরাম পিতার আদেশে জননীকে বধ করেছিলেন। যে জননীর গর্ভ থেকে, যে জননী 10 মাস গর্ভে সন্তানকে লালন পালন করে এই পৃথিবীর আলো দেখান, সেই সন্তানের হাতেই জননীর মৃত্যু হচ্ছে ভিত্তিহীনভাবে। এর থেকে লজ্জার, এর থেকে অন্যায়, এর থেকে নৃশংস হত্যা পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না। অথচ ভারতীয় সাহিত্যেই, অথচ আমাদের পৌরাণিক সাহিত্যেই এই ইতিবৃত্ত ঘটে গেছে। ফলে যুগ যুগ ধরে নারীকে শোষিত হয়ে আসতে হচ্ছে। এই যে শোষণ, অবমাননা, লাঞ্ছনা, নিপীড়নের বিরুদ্ধে নজরুল কবিতা লিখছেন, সেই কবিতাই এই তোমার নারী, সাম্যবাদীর অংশ। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর। বলছে পৃথিবীর চাকা ঘুরছে, সভ্যতার চাকা ঘুরছে, হে সমাজ তুমি তো আমার নারীকে বেশি দিন চাপা রাখতে পারবে না। বলছে সেই নারী আজ ঘুরে দাঁড়িয়েছে, সেই নারী আজ উঠে দাঁড়িয়েছে, আজ আর নারী চাপা পড়ছে না, আজ চাপা পড়ে যাচ্ছে নর, পুরুষ চাপা পড়ে যাচ্ছে। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বলছে সে যুগ বিগত, সে যুগ অস্তমিত, সে যুগ পরাজিত, সে যুগ হারিয়ে গেছে, সভ্যতার ইতিহাস থেকে সে যুগ অস্তমিত হয়ে গেছে, যে যুগ নারীকে দাসী করে রেখেছিল।
পুরুষ কোনোদিন দাস ছিল না, অথচ পুরুষতান্ত্রিক সমাজ নারীকে দাসী করে রেখেছিল। বলছেন, কবি বলছেন, সে যুগ অস্তমিত, সে যুগ ভেঙে গেছে, সে যুগ পালিয়ে গেছে, সে যুগ হারিয়ে গেছে। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক, এখন নতুন সময়, এখন নতুন কাল, এখন নতুন চেতনা জাগরণের উন্মোচন মঞ্চ। এখন নারীকে দাঁড়াতে হবে, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে, নিজের প্রতিবাদ নিজেকেই করতে হবে, নিজের লাঞ্ছনার বিরুদ্ধে নিজেকেই খড়গহস্ত হতে হবে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি, কাহারও উঠিছে ডঙ্কাবাজি। বলছে আজ সাম্যের যুগ, আর স্বাধীনতার যুগ, আজ সমান অধিকারের যুগ। আজ আর কেউ পিছিয়ে রইবে না, আজ আর কেউ বন্দি রইবে না, আজ আর কেউ পদতলে চাপা পড়ে থাকবে না, আজ আর কেউ অবরুদ্ধ বাসিনী থাকবে না, আজ আর কেউ সংসারের জাতাকলে বন্দি থাকবে না, আজ আর কেউ কারাগারে নিপীড়িত হবে না। আজ স্বাধীনতার যুগ, আজ সাম্যের যুগ, আজ সমান অধিকারের যুগ। আজ ডঙ্কা বাজছে, নারী তার বিজয় শঙ্খের ডঙ্কা বাজাচ্ছে, নারী তার নিজের অধিকারের কথা ঘোষণা করছে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। বলছে আজকের এই বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেও, আজকের এই বিংশ শতাব্দীর কালবেলাতেও, যখন স্বাধীনতা গণতন্ত্র নিয়ে এত কথা হচ্ছে, পাশ্চাত্যে নারীবাদী আন্দোলনের সূচনা হয়ে গেছে, সেই সময়েও যদি পুরুষ নারীকে কারাগারে বন্দি করে রাখে, নারীকে যদি নিপীড়িত করে, শোষিত করে, তাহলে সেই কারাগারে পুরুষের নিজেরই মৃত্যু হবে। অর্থাৎ যারে তুমি বন্দি করেছো, যারে তুমি অপমানিত করেছো, তাদের হাতে তোমাকেই অপমানিত হতে হবে, তাদের হাতে তোমাকেই পরাজিত হতে হবে, এই শৃঙ্খল নজরুল ঘোষণা করে যাচ্ছেন। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই। বলছে এটাই যুগের ধর্ম, চিরকাল এটাই হয়ে এসেছে। যাকে তুমি লাঞ্ছিত করবে, যাকে তুমি অত্যাচারিত করবে, যাকে তুমি পরাজিত করবে সভ্যতার ইতিহাসে, তাদের দ্বারাই একদিন তোমাকে পরাজিত হতে হবে। তোমরা ভেবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ওরা কাজ করে কবিতার কথা, শত শত ধ্বংসস্তূপ ভেঙে পড়ে, সাম্রাজ্যবাদী শক্তির পতন ঘটে যায়, কৃষক শ্রমিকের জয়ধ্বজা বেয়ে চলে, কৃষক শ্রমিকরা সভ্যতার জয়গান গেয়ে যায়, তারাই সভ্যতার প্রধান হাতিয়ার। অর্থাৎ যাকে তুমি অত্যাচারিত করবে, যাকে পরাজিত করবে, দিনের পর দিন লুণ্ঠন করবে, শোষিত করবে, তাদের দ্বারাই তোমার সাম্রাজ্যের অধঃপতন ঘটবে। এটা তুমি জেনে রেখো, এটাই যুগের ধর্ম, যুগে যুগে এটাই হয়ে এসেছে। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিব। বলছে এই মহামানবের জীব, এই মর্তভূমির জীব, এই মেদিনীর প্রাণী, এই ভূমণ্ডলের অধিবাসী, হে পুরুষ তুমি শোনো, তুমি যত মানুষকে, নারীকে পীড়ন করবে, তত তুমি জীর্ণ হবে, তত তুমি ক্লিব হবে, তত তুমি পাপিষ্ঠ হবে, তত তুমি অত্যাচারিত হবে, তুমি তোমার মানবিকতা তত হারাবে, তুমি তোমার মনুষ্যত্বকে তত বিসর্জন দেবে। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, করিল তোমায় বন্দি, বলো কোন সে অত্যাচারী। বলছে সোনা রূপার অলঙ্কারে যক্ষ পুরীতে বন্দি নারীকে করলো সে কোন পুরুষ। এবং তোমরা দেখবে যে নারীর কিন্তু বন্ধন, এই যে চুড়ি, মালা, পায়ে তোড়া ইত্যাদি, এগুলো তো বন্ধন, আংটি পুরুষও পরে, এগুলো বন্ধন। এবং তোমরা দেখবে যে আমার হাতে কোনো আংটি, সুতা, মালা কিচ্ছু নয়, ঈশ্বরের জীব তাও মানলাম না, পিতামাতার যৌন মিলনের ফলে উৎপাদিত সন্তান আমি, এবং যখন জন্ম হয়েছিল আমার হাতে কোনো সুতা, মালা, আংটি ছিল না। এই সমস্ত বন্ধন আমি মেনে নেব কেন? আমি মানব না। এবং নারীদের এই বড় চুল, এটা করবে না, সেটা করবে না, এটা খাবি না, সেটা খাবি না, এখানে যাবি না, ওখানে যাবি না, ওর সাথে কথা বলবি না, এর সাথে কথা বলবি না, 7টার সময় বাড়ি ফিরে আসবি, ইত্যাদি ইত্যাদি, এই বন্ধন সে কেন মেনে নেবে? আপনারে আজ প্রকাশের তব
নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। বলছে এই যে বন্ধনগুলো, পারিবারিক বন্ধনগুলো, চুরিমালা ইত্যাদিগুলো, মেয়ে মানেই ঘরে থাকবে, মেয়ে মানেই বাড়ির কাজ করবে, মেয়ে মানেই সন্ধ্যাবেলা ফিরে যাবে, ফিরে আসবে, মেয়ে মানেই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, মেয়ে মানেই বড় চুল। বলছে এসব কেন বন্ধন? বলছে এইসব বন্ধন দ্বারা নারী যে স্বাভাবিক কণ্ঠ, তার যে অস্তিত্ব, তার যে স্বাভাবিক প্রকাশ, তার যে নিজস্ব মতামত বক্তব্য, সেটাকে আড়াল করে দেওয়া হয়, সেটাকে চাপা দেওয়া হয়, সেটাকে ঢেকে দেওয়া হয়। এবং সেই চাপার আড়াল থেকে, নেপথ্য থেকে নারী তার কথা বলে। বলছে যে সংসারে থেকে, আড়াল থেকে, নেপথ্যে থেকে পীড়িত হয়ে কথা বললে হবে না, সামনে এসো, প্রতিবাদ করো, নিজের কণ্ঠকে ঘোষণা করো, নিজের অস্তিত্বকে জানান দাও। চোখে চোখে আজি চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। বলছে সরাসরি চোখে চোখে চাও, সরাসরি শত্রুর চোখে চোখ রেখে কথা বলো, সরাসরি পুরুষের চোখে চোখ রেখে নিজের অধিকারের কথা ঘোষণা করো। হাতে চুড়ি, গলায় মালা, বলছে পায়ে মল, বলছে ঘোমটা, সিঁদুর, এগুলোকে ভেঙে ফেলো, এগুলো বন্ধনের চিহ্ন। মানুষ একমাত্র মনুষ্যত্বের বিকাশেই সে মানুষ, নারী হোক পুরুষ হোক, যে যার মানবতা আছে, যার মনুষ্যত্ব আছে, সেই মানুষ। তুমি নারী মানে তোমাকে এইসব পড়তে হবে তার কোনো মানে নেই, ভিত্তিহীন। বা মুসলিমদের বোরখা ইত্যাদি ইত্যাদি ভিত্তিহীন। কোনো রকম ধর্মীয় সংস্কার মুক্ত নিয়ে জীবন চলতে পারে না, কোনো রকম ধর্মীয় সংস্কার লোকাচার নিয়ে জীবনের স্বাভাবিক বিকাশ অগ্রগতি হতে পারে না। প্রগতিশীল চিন্তা ভাবনা দ্বারা মানুষকে সবসময় চলতে হবে। সেই প্রগতিশীল চিন্তা ভাবনায় এই চুড়িমালা, কানের দুল, নাকের দুল, এগুলো বন্ধন, এগুলোকে ব্যারিকেড করে তোমাকে রাখছে। সেখান থেকে ছিন্ন হয়ে তুমি নিজের অধিকারের কথা ঘোষণা করো, নারী হিসাবে তুমি নিজের অস্তিত্বকে জানান দাও। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, যথাযথ আভরণ। বলছে যে ঘোমটা তোমাকে আড়াল করে, যে ঘোমটা তোমাকে বধূ সাজতে বলে, যে সিঁদুর তোমাকে স্বামিত্বের চিহ্ন হিসেবে তুমি পড়ো, যে শাখা তুমি স্বামীর মঙ্গল কামনায় পড়ো, যে বন্ধনগুলো নিয়ে তুমি সংসারে বন্দী থাকো, এগুলো কোনো সিস্টেম নয়, নিয়ম নয়, প্রগতির চিহ্ন নয়, আধুনিকতার চিহ্ন নয়। আধুনিকতা হতে পারে একমাত্র মানবতা। পুরুষের বিপদে তুমি পাশে দাঁড়াও, পুরুষকে রক্ষা করো। এসব বন্ধন মিলে তুমি নিজে ডুবে যেও না। এসব ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এসে নিজের অধিকার কথা জানান দাও। এগুলো দাসিত্বের চিহ্ন, এগুলো তুমি বরণ করে নিও না। ধরার দুলালি মেয়ে ফিরো না তো আর গিরি দড়িবনে, সাক্ষী শনে গান গেয়ে, কখন আসিল প্লুটো যমরাজা নিশীতে পাখায় উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে, সেই সে আদিম বন্ধন তব, সেই হাতে আছো মরি যুগ যুগ হতে। বিবাহ আমাদের পদ্ধতি, বিবাহ মানে নিজের ঘর ছেড়ে শ্বশুর ঘরে চলে যাওয়া, স্বামীর ঘরে চলে যাওয়া, নিজের পিতামাতাকে বিসর্জন, নতুন সংসার এবং একটা ঘেরাটোপে বন্ধ হয়ে যাওয়া। এবং বিবাহই কিন্তু নারীর মানে শোষিত হওয়ার অন্যতম প্রধান ধাপ। বিবাহের মধ্যে দিয়ে নারী নিজেকে বন্দি করে ফেলছে একটা সংসার নামক ঘেরাটোপে, এবং সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং বলছে সেই আদিম বন্ধন সেই হতে আছি মরি। বলছে সেখান থেকে বেরিয়ে এসো, নিজেকে জানান দাও, নিজেকে তুলে ধরো, আধারে রয়েও না, সংসারের জাতাকলে পিষ্ট হয়েও না। বলছে তারপর সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধারায় সেই দিন বিভাবরী। বলছে যবে থেকে তুমি সংসারে বন্দী হয়ে আছো, যবে থেকে গিরি রানীর মতো, তোমার দুর্গার মতো, উমার মতো বৎসর শেষে
বাপের বাড়িতে ফেরো, নিজের বাড়িতে ফেরো, সেই দিন থেকেই তুমি বন্দী হয়ে আছো, সেই দিন থেকেই তোমার সংসারে অন্ধকার, জীবনে অন্ধকার, সেই দিন থেকেই তুমি মৃত্যু উপত্যকায় বসবাস করছো, সেই দিন থেকেই জীবনে রাত্রি অন্ধকার নিশীথ কাজল নেমে এসেছে, সেই বন্ধনকে, সেই বেড়াজালকে, সেই ঘেরাটপকে তুমি ছিন্ন করে চলে এসো। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় মা পাতাল ফুরি, আধারে তোমার পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। বলছে সেই বন্ধনকে ছিন্ন করে দাও, নাগিনীর মতো ছবল মারো, নাগিনীর মতো প্রতিবাদ করতে শেখো, আত্মদংশনের মধ্য থেকে নিজের অধিকারকে জানান দিতে শেখো, এবং যখনই তুমি জানান দিতে থাকবে তোমার অন্ধকার থেকেই বিদ্রোহের কথা ঘোষণা করা যাবে, তোমার ভগ্নচুরির মধ্য থেকেই তোমার প্রতিবাদ উত্থাপিত হবে, তুমি নিজের অবস্থানকে জানান দিতে পারবে, এবং তুমি এটা পারবেই। কবির বিশ্বাস তোমাকে পারতেই হবে, তুমি বিংশ শতাব্দীর নারী, তুমি আর পুরুষতান্ত্রিক আধিপত্যের কাছে পরাজিত হতে পারো না। সমাজ অনেক এগিয়ে এসেছে, সভ্যতা অনেক এগিয়ে এসেছে, সভ্যতার বুকে তোমাকে অনেক নিপীড়ন অত্যাচার সহ্য করতে হয়েছে, আর নয়, এবার বন্ধন ছিন্ন করো, ভেঙে ফেলো হাতের চুড়ি, কাচের চুড়ি ভেঙে ফেলো, নিজের অধিকারকে জানান দাও। পুরুষ যমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে, লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত যমের সাথে। বলছে পুরুষ ক্ষুধার কুকুর, বলছে তুমি যখন গর্জে উঠবে, তুমি যখন প্রতিবাদ করবে, তুমি যখন শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসবে, তুমি যখন নিজের অধিকারকে জানান দেবে, তখন পুরুষ পরাজিত হবে, পরাজিত হতে বাধ্য হবে। এটাই সভ্যতার নিয়ম। একদল অত্যাচারিত হতে হতে, নিপীড়িত হতে হতে সে যখন জেগে ওঠে, সে যখন প্রতিবাদ করা শুরু করে, তার প্রতিরোধের আগুন যখন জ্বলে ওঠে, তখন বিপরীত পক্ষ পিছোতে বাধ্য হয়। পুরুষও পরাজিত হবে, তুমি জেগে ওঠো, পুরুষও পিছু হাঁটতে বাধ্য হবে, তুমি তোমার অধিকারের কথা জানান দাও। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে, সে যে হাতে পিয়ালে অমৃত, সে হাতে কূট বিষ দিতে হবে। বলছে হে নারী, তুমি এতদিন শুধু অমৃতই দিয়ে গেছো, সেবা, সুস্থতা, যত্ন দিয়ে গেছো, কিন্তু তার বদলে তুমি পেয়েছো নিপীড়ন, অত্যাচার। যে হাতে তুমি অমৃত দিয়ে এই পুরুষকে সেবা করেছো, সন্তানকে মানুষ করেছো, অথচ সন্তানের হাত থেকেই প্রত্যাঘাত পেয়েছো, বলছে সেই হাতেই তোমাকে বিষ দিতে হবে। অমৃতের বদলে বিষের পিয়ালা নিয়ে তোমার আত্মরক্ষার কথা ঘোষণা করতে হবে, তোমার অস্তিত্বকে ঘোষণা করতে হবে। এবং যখনই দেখবে পুরুষ যে এ নারী তো শুধু অমৃত নয়, বিষও দিতে পারে, এর হাতে তো আমার মৃত্যু অনিবার্য, তখনই পুরুষ পিছিয়ে যাবে, তখনই পুরুষ পিছিয়ে যেতে বাধ্য হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। বলছে সমাগত দিন চলে এসেছে, সভ্যতার অগ্রগতি অনেক এগিয়ে গেছে, সভ্যতা এখন শিক্ষিত, সুশিক্ষিত হয়ে উঠেছে, সভ্যতা নিজের কথা বলতে শিখেছে, এবং আজকের নারী যেমন পিছিয়ে নেই, আজকের পুরুষও তার ভুল ভেঙে গেছে। এবং বলছেন যে একদিন সমাজ আসবে যেদিন পুরুষ তার সহযোগী, সহযোদ্ধা নারীর অস্তিত্বের কথা ঘোষণা করবে, নারীর বিদ্রোহের কথা ঘোষণা করবে, নারীকে স্বাভাবিক মূল্য দেবে, নারীর অর্ধেক মূল্য, মানে সমাজের কৃতিত্বের অর্ধেক মূল্য নারীকে দেবে। বলছে সেদিন খুব দূরে নয়, চলে এসেছে। হে নারী, তুমি নিজের অস্তিত্বকে ঘোষণা করো, তোমার অবস্থানকে জানান দাও, তোমার প্রতিবাদের খড়গ তোলো, তোমার বিদ্রোহের নিশান তোলো। তখনই সমাজ এগিয়ে যাবে, যখন তুমি নিজেকে জানান দেবে। পুরুষ পরাজিত হবে, শুধু পরাজিত নয়, পুরুষ তোমার অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য হবে। এটাই সমাজের নিয়ম। যতক্ষণ তুমি চুপ করে আছো, যতক্ষণ তুমি নিপীড়িত হচ্ছ, ততক্ষণ তোমাকে কেউ মূল্য দেবে না। হোক ভোট, হোক রাষ্ট্র, হোক পুলিশ, হোক প্রতিনিধি, হোক মিডিয়া, কেউ তোমাকে পাত্তা দেবে না। যখন তুমি নিজেকে মাথা তুলে দাঁড়ালে, নিজের বক্তব্যকে বলতে শিখলে, নিজের অধিকারের কথা বলতে শিখলে, তখনই তোমাকে মান্যতা সকলেই দেবে। আর এ তো পুরুষ, তোমাকে মানতে বাধ্য হবে। তুমি নিজের অবস্থানকে জানান দাও,
তুমি নিজের অবস্থানকে জানান দিলেই পুরুষ তোমাকে মেনে নেবে। আর নারী পুরুষের স্বাভাবিক অবস্থান, সম অগ্রগতির মধ্য দিয়ে, সম প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে, সম বন্টনের মধ্য দিয়ে সমাজ এগিয়ে যাবে, সভ্যতার অগ্রগতি হবে। এবং সভ্যতার অগ্রগতিতে নারীকে কোনোভাবেই পিছনে রাখা যাবে না। কবির বক্তব্য এটাই, যে বিবেকানন্দ যা বলেছিলেন, এবং আজকের সমাজেও আমরা দেখব যে নারী পুরুষ কিন্তু সামগ্রিকভাবে কাজ করছে। সমস্ত পরিসরে, সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রে নারী পুরুষের সামগ্রিক মিলনে, নারী পুরুষের যৌথ মিলনে এবং সমান প্রতিযোগিতার মধ্য দিয়ে সভ্যতা এগিয়ে যাচ্ছে। নজরুল এটাই চেয়েছিলেন, এটাই এই কবিতার সারমর্ম।